দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশলী রিয়াজুল রহমান রিজু। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাইব যে আপনার শৈশব, আপনার শিক্ষা জীবন, আপনার পারিবারিক জীবন। ধন্যবাদ আপনাকে এবং আপনার ৭১-এর দর্শকদেরকেও ধন্যবাদ। আসলে আমি কিন্তু খুব একটা সাধারণ পরিবার থেকে এসেছি। আমার দিনাজপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে আমার জন্ম, যদিও সেটা দিনাজপুর সদরের মধ্যেই। অ্যাকচুয়ালি কিন্তু আমার পরিবারের রোজগারের উৎস ছিল দিনাজপুরের সেই ধানি জমি, এবং আমার জন্ম হলো দিনাজপুর সদরের পাঁচকুর হাজিপাড়া নামক একটি গ্রামে, এবং সেখানকার পাঁচকুর উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করছি। যদিও অ্যাকচুয়ালি আমার আব্বা দুইবার আমাকে দিনাজপুর জেলা স্কুলে আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছি ক্লাস 7 এবং 9-এ, এবং আল্লাহর মধ্যে চান্সও পেয়েছিলাম, কিন্তু ভর্তি হতে পারি নাই। তৎকালীন তখন ওই স্কুলে কিন্তু সেক্রেটারি থাকতো এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আমার আব্বা ছিল দিনাজপুর ওই আমার স্কুলের সেক্রেটারি। তো তাতে হয়েছে কি, লোকজন বলে যে আপনার সেক্রেটারি সাহেবের ছেলে যাবে এই স্কুল ছেড়ে, এটা তো হইতে পারে না, তাহলে আমরা কেন এই স্কুলে পড়াবো? তো যার জন্য আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই স্কুল থেকেই লেখাপড়া করছি। এবং আমি যখন ক্লাস 9-এ উঠি তখন ওই স্কুলে সায়েন্স খোলে, সেটাও যাইতে না দেওয়ার একটা কারণ যে নতুন ছাত্র দরকার। যাই হোক, আমি সেখানে লেখাপড়া করি। আমি 73 সালে অ্যাকচুয়ালি এসএসসি পাস করি পাঁচকুর উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে, এবং তারপর আমি দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হই। সেখান থেকে 75 সালে আমি এইচএসসি পাস করি, এবং তৎকালীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমানে যেটা বিআইটি খুলনা এবং বর্তমানে কুয়েট, আমি সেখান থেকে 1981 সালে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। প্রকৌশল বিদ্যা এমন এক বিদ্যা যেটি আসলে মানুষকে আমরা বলবো যে আধুনিক মানুষ তৈরি করতে, আধুনিক শহর তৈরি করতে, আধুনিক মানে সব কিছু আধুনিক করার একটা বড় মাধ্যম। তো রাজুকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আগে রাজুক সম্পর্কে আপনার যে ধারণা, এবং রাজুকের এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার এই গেল কয়েক মাসে আপনার অভিজ্ঞতা, ধারণাটা কেমন ছিল আগে, অভিজ্ঞতাটা কেমন? আমি বলি, ধারণা অ্যাকচুয়ালি যেরকম ছিল এখানে এসে যে তার খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু। কীরকম ধারণা ছিল? ধারণা ছিল যে রাজুকে পয়সা ছাড়া কোনো কাজ হয় না, অনেক অনিয়ম দুর্নীতি। হ্যাঁ, সেইটা আমি নিঃসংকোচে বলতে পারি যে সেই ধারণা আমার খুব বেশি পাল্টায় নেই। কিন্তু যেটা পাল্টাইছে সেটা হলো এখন আমার উপরে দায়িত্ব এসেছে এইটা পাল্টানোর, এবং আমি সেই চেষ্টাটাই করতেছি। সেখানে এই চেষ্টা আমি বলবো, সত্যি একটা কথা বলি, এটা মন থেকে বলতেছি, যে এখানে মন্ত্রণালয়ের সচিব মহোদয়, উপদেষ্টা মহোদয় এবং ইভেন অন্যান্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যারা, তাদের যে সহায়তা আমি পাচ্ছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতা আমি পাচ্ছি, এটা অভাবনীয়। কারণ আগে একটা ধারণা ছিল যেখানে খুব পলিটিক্যাল প্রেশার থাকে, সরকারের প্রেশার থাকে, এইখান থেকে কিন্তু আমি মুক্ত। তা আমি আরেকটি বিষয় আসতে চাই যে রাজুক সম্পর্কে সাধারণ মানুষের, ঢাকাবাসীর যে ধারণা, যে অভিজ্ঞতা, যে রাজুকের মানে একেবারে মূল ভবনে ঢোকার আগে থেকে শুরু করে আপনার দপ্তর পর্যন্ত আসতে গেলেও অসংখ্য টাকা পয়সার বিনিময় করে আসলে দিয়ে সবাই টাকার দিকে তাকিয়ে থাকে, এবং এখানে ফাইল, যেসব কাজকর্ম নিয়ে আসে, বাড়ির নকশা, নানা ধরনের জটিলতা, সমস্ত কিছু টাকা ছাড়া রাজুকে কোনো কাজ হয় না। এটা কতটুকু আপনি নিজে দেখছেন, বা এর কতটুকু সত্যতা ছিল এবং এখন কতটুকু আছে? রবি, আপনাকে একটা কথা বলি যে আপনি যা বলছেন সত্য। সবাই টাকা খাওয়ার জন্য যখন বসে আছে, এটা তো ধারণা আগের থেকেই ছিল। এখন একটা নতুন ধারণা হয়েছে, আমাদের লোকজনও তো এই টাকা দেওয়ার জন্য রেডি। তারা মনে করে যে টাকা আমাকে দিতেই হবে, টাকা না দিলে কাজ হবে না। তারা টাকা না দেওয়ার চেষ্টাই করে না। টাকা না দিয়ে নিয়মটা মেনে যদি আগানো যায়,
তাহলে যেমন কাজটা হবে। একটা জিনিস বলি, সঠিকভাবে প্ল্যানটা যদি করি, সঠিকভাবে বাড়িটা যদি করি, কারো ক্ষমতা নাই এখানে টাকা নেয়। কিন্তু আমি কি করি, আমি ডেভিয়েশন করি, ব্যত্যয় করি, যে আমাকে জায়গা ছাড়তে হবে, সেই জায়গা আমি ছাড়ি না। আমি 10 ফুট জায়গাকে কাগজে কলমে 20 ফিট দেখাচ্ছি, যাতে তারাও রিপোর্ট দেয় 20 ফিট করতে। কিন্তু আমি যদি সঠিকভাবে সঠিক নিয়মে কাজগুলো করি, তখন কিন্তু পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পয়সা নেওয়ার সুযোগ নেই, আপনার রুম পর্যন্ত আসতেই তো পয়সা। আমার রুমে আসার দরকার নাই। হ্যাঁ, এটা আমার রুম না, এটা অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে কি, এটা সত্যি যে যুগ যুগ ধরে এই প্রক্রিয়াটা চালু হয়ে আছে। আরেকটা কাজ হয় কি, যে লোকজন এখানে যেটা দুর্নীতির মূল কারণটা আমি আপনাকে বলি, এখানে যে আসলে খুব বেশি অনিয়ম হয় সেগুলো না, অনিয়ম কিছু হয়, ওই যে বললাম প্ল্যানটা নিয়ে। কিন্তু হয় কি, যে একটা ফাইল যদি আপনার একটা মানুষ কাজ করবে, প্ল্যান পাস করবে বা একটা বরাদ্দ নিবে, একটা চিঠি নিবে, দ্রুত দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ফাইলটা পড়ে আছে, অন্য কোনো সমস্যা নেই। আমি এটা ওই প্ল্যান পাসের কথা বলতেছি, অন্য সেক্টর স্টেপ কোনো সমস্যা নেই, কিন্তু ফাইলটা যদি পড়ে থাকে, তখন লোকটা কী করে, আমার দ্রুত দরকার, তখন সে কী করে, অটোমেটিক এই পয়সাটা খরচ করে। কারণ সে জানে যে না হলে আমার 2 মাস দেরি হবে, 3 মাস দেরি হবে, এই দেরিটার জন্য তার হয়তো ক্ষতি হবে। এই মূল দুর্নীতিটা কিন্তু এইখানে। বিগত সময়ে যেসব প্লট বরাদ্দ দেয়া হয়েছে রাজুক থেকে, তার কি কোনো হিসেব, পূর্ণাঙ্গ হিসেব আপনি পেয়েছেন? এবং তার কি সেগুলোর কীভাবে করে, কোন প্রক্রিয়ায়, কোন নিয়মে, কোন বিধিমালায় সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, নাকি এখানে কোনো জালিয়াতি করা হয়েছে? গণমাধ্যমে অল্প কিছু বিষয় এসেছে, কিন্তু আপনার ফ্যাক্টস ফাইন্ডিং কি? আমি বলি, অ্যাকচুয়ালি তথ্য অবশ্যই আছে, আমরা কয়টা প্লট বরাদ্দ দিছি, কাকে দিছি, কিভাবে দেওয়া হয়েছে। কিন্তু অনিয়মের কথা যদি বলেন, প্রচুর অনিয়ম হয়েছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি অ্যাজ এ রাজুকের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান হিসাবে আমি আমার পূর্বসূরীদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, বলি, কিন্তু অনেক ব্যর্থ হয়েছে। যে অনিয়মগুলো হয়েছে সেগুলো বাতিল করা বলেন, বা আইনের আওতায় নিয়ে আসা বলেন, বা রাজুকের যে ক্ষমতা আছে, রাজুকের তো ম্যাজিস্ট্রেট আছে, তাদের অভিযান হয়, আমরা সংবাদ সংগ্রহ করি, প্রচার করি, কিন্তু এইসব বিষয়ে রাজুকের খুব দ্রুত সময়ের মধ্যে কোনো পরিকল্পনা আছে? আপনি কিন্তু চাইলেই এই জমিটা আর বাতিল হবে না, কিন্তু দলিলটা জাল দলিল বা মিথ্যা দলিল, কিন্তু ওই যে সার্ভিসটা দলিল করে দিচ্ছে তারও কিন্তু এটা পারবে না। এটা আপনাকে কোর্টে যাইতে হবে, কিন্তু রিমেডিট বা সরকারের উচ্চ পর্যায় থেকে গেজেট করে বাতিল করতে হবে। এটা কিন্তু আপনি বলে রাজুকের অনেক ক্ষমতা, কিন্তু আবার এই ক্ষমতা নাই, মানে সবই কিন্তু আইনের মাধ্যমে, নিয়মের মধ্যে, বিধির মাধ্যমে। ইচ্ছা করলে কিন্তু সব কিছু করা যায় না। যেমন একটা সিম্পল কথা বলি, এই যে গত সরকারের সময় আমি আজকেও কিছু ফাইল এরকম দেখলাম, আপনার প্রধানমন্ত্রী দপ্তরের ড্রাইভার, তার পিএসের ড্রাইভার, এদেরকে জাতির প্রতি বিশেষ অবদান স্বরূপ প্লট বরাদ্দ করা হয়েছে। এটা তাদেরও কিছু করা হচ্ছে, যদিও তারা এখন মামলা খাচ্ছে এগুলো নিয়ে, আমাদের রাজুকের কর্মচারীরাও মামলা খাচ্ছে, কিন্তু এগুলো সরাসরি মন্ত্রণালয় থেকে চিঠি আসছে, যেটা হলো প্রধানমন্ত্রীর নির্দেশে এটা পাঠানো হলো, এদেরকে এই প্লট বরাদ্দ দেওয়া হোক। এরকম প্লট বরাদ্দ নিয়ে রাজুকের পক্ষ থেকে আইনগতভাবে বা রাজুকের নীতিমালা মেনে আইনগতভাবে এটি উদ্ধারের একটা কার্যক্রম গ্রহণ করতে হয়, সেই কার্যক্রম কি রাজুক গ্রহণ করেছে? অবশ্যই। এটা নিয়ে শুধু রাজুক না, আমার মন্ত্রণালয়, সরকার খুবই সজাগ। যেমন দেখেন যে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই তার নামে এইভাবে অবৈধভাবে প্লট নিছে, কিন্তু দেখেন এটার জন্য কিন্তু নোটিশ দিয়েছে, এক কলমের খোঁচায় দিলাম, এটা একটা নিউজও হবে, আবার আইনগত একটা ভিত্তি নাই। এর জন্য কিন্তু হাইকোর্ট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তারা প্রথমে দেওয়া হয়েছিল, তারা কাজ শুরু করতে পারেনি, বাট এখন খুবই জোরে সোরে কাজ চলতেছে। আমি রাজুকেই অফিস নিয়ে তারা কাজ করতেছে, যেহেতু ফাইলগুলো রাজুকে যেন সুবিধা হয়। আগে মন্ত্রণালয়ে তারা জায়গা চাইছিল, এখান থেকে মন্ত্রণালয়ে এই সেন্সিটিভ ফাইলগুলো ট্রান্সফার করাও কিন্তু খুব রিস্ক। কাজেই তারা কিন্তু এখানে অফিস করতেছে, আমরা লজিস্টিক দিচ্ছি, এবং তারা দ্রুততার সঙ্গে কাজগুলো করতেছে। এই তদন্তের আওতায় আসলে এটা সরকার করবে। আর ওই যে আইনটা, যে একটা কোটা, এই যে 13 ধারা, হ্যাঁ, এইটা কিন্তু অলরেডি সরকার গেজেট করে গত 24শে নভেম্বর এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। এখন আসি আপনার কাছে, আপনার এই দপ্তরের বিষয়ে। এই দপ্তরের
যারা কর্মকর্তা কর্মচারী এই সব অপরাধের সাথে জড়িত ছিল, তাদের আপনার রাজুকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোনো কিছু নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমি শুধু আজকের কথা বলি, আজকে 4 জনকে পার্মানেন্টলি চাকরিচ্যুত করা হয়েছে এবং সাময়িক তো রেগুলারই করতেছি, বিভাগীয় মামলা রেগুলার হচ্ছে, সকস করা হচ্ছে রেগুলার, এটা কিন্তু চলমান। আপনার যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে রাজধানীবাসীর উদ্দেশ্যে? হ্যাঁ, না, রাজধানীবাসী বলে যে আপনারা আইন মেনে চলুন ভাই, আপনারা আইন মেনে চলুন। আপনারা যে বাড়িটা প্ল্যান করবেন বা যে কাজগুলো করবেন, হ্যাঁ, আপনার দালাল ধরবেন না। আপনারা সরাসরি এখানে আসেন, আপনারা আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে, আপনারা কমপ্লেন দেন, আমরা কিন্তু সেগুলো দেখতেছি। আপনারা আইনটা মেনে চলেন, কিন্তু সব দোষ রাজুককে দিবেন না। আবার রাজুকের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যও বলতে চাই, তোমরা বা আপনারা সব দোষ জনগণকে বা সেবাগ্রহীতাকে দিবেন না। সারা বিশ্বের বিভিন্ন সিটিতে বসবাসযোগ্য সিটির তালিকা হয়, সেখানে অযোগ্যর যে তালিকা, সেই তালিকায় বাংলাদেশের ঢাকা শহর প্রায় সময় 1 নম্বর অথবা 2য় নম্বর অবস্থান করে। সেখান থেকে ঢাকাকে বসবাসযোগ্য শহরে পরিণত করার জন্য আমি বলি, এখনও ঢাকাকে একটা সুন্দর শহর, পরিকল্পিত শহর করার, নগর করার এখনও সম্ভাবনা আছে, বাট ইট উইল টেক টাইম। এখন আমি আমাদের পরিবেশ অ্যাডভাইজার কথা বলতে চাই, উনি কিন্তু আসলে এটা নিয়ে খুবই অ্যাক্টিভ। উনি চান একটা সুন্দর ঢাকা শহর হোক, এখানে লোকজন একটু শ্বাস নেওয়ার জায়গা থাক, একটু আলো বাতাস নিতে পারুক, একটু গাছপালা হোক, একটু জলাশয় থাকুক, হ্যাঁ, এইগুলো উনি চান। এবং আমরা কিন্তু উনার দিক নির্দেশনাতেই কিন্তু উনি খুবই ইনভলভড আমাদের সব কমিটিতে, আমরা কিন্তু সেইভাবেই কাজগুলো করতেছি এবং আশা করি অন্তত আমি শুরু করে দিতে চাই। একটা জিনিস খালি ভালো হয়েছে যে আমরা কিন্তু ড্যাব নাম শুনছি, ডিটেল যে প্ল্যান, এটা কিন্তু অলরেডি আমরা মিনিস্ট্রিতে জমা দিছি এবং এটা অনেক বিতর্ক ছিল দীর্ঘদিন ধরে। আমরা কিন্তু প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ইভেন ওই যে ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, বাপা, বেলা, আপনাদের সাংবাদিক সবাইকে নিয়ে আমরা মিটিং করে 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 কিন্তু একটা প্রস্তাবনা রেডি করছি। 2-1 জায়গায় একটু ডিসপুট আছে, এটা অলরেডি আমরা পূর্ততেও মিটিং করছি। এখন ওই যে উপদেষ্টা পর্যায়ের একটা মিটিং হবে, হ্যাঁ, একটা কমিটি আছে, তারা করলে এটা একটা গ্যাজেট হয়ে যাবে। আমি মনে করি যে ওইখানে একটা আধুনিক যে বললেন যে পরিকল্পিত শহরের একটা বাস্তবায়ন ওখানে পাওয়া যাবে। কিন্তু মূল কথা হলো, আবারও বলতে চাই, অবশ্যই ভাই সবারই সহযোগিতা লাগবে। দেশটা তো আপনার আমার সবারই, এখানে আপনাদের মিডিয়ার সমর্থন লাগবে, যারা এটার ভোক্তা বা বেনিফিশিয়ারি বা পার্ট, তাদেরকেও কিন্তু এখানে সহযোগিতা করতে হবে। শুধু ব্যক্তি স্বার্থ দেখলে হবে না যে আমার বাড়িটা কেমনে 10 তলা 20 তলা হবে। আপনি সব চিন্তা করলে অবশ্যই একটা পরিকল্পিত নগরী হবে এবং আমরা এটা করতে পারবো। এই সুযোগে আমি বলি, আমরা যেমন ড্যাব করছি, ওই যে বললাম আমরা টিআই অ্যাক্ট করতেছি, আমরা অনেক যাতে জনভোগান্তি কমে এই জন্য একটা পলিসি করতেছি। এরকম কিন্তু আমরা অনেকগুলো জায়গায় কিন্তু আমরা আইন চেঞ্জ করতেছি। এই সরকার আমরা এটা অলরেডি এগুলো গ্যাজেট হয়ে যাবে, অধ্যাদেশ হয়ে যাবে এবং এইটার সুফল কিন্তু অবশ্যই জনগণ পাবে। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনি একাত্তর টেলিভিশনের এই মুখোমুখি অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানিয়ে দর্শক, একাত্তরের মুখোমুখি আজ এ পর্যন্তই।